এবং আজহার বিশ্ববিদ্যালয়টা মানে আপনার মনে হবে অলিতে গলিতে হাঁটলেও ইতিহাসের পাতায় পাতায় হাঁটতেছেন আপনি। আল আজহার বিশ্ববিদ্যালয় আপনার সাধারণত প্রথমে একটা মসজিদে নির্মাণ হয়েছিল, মসজিদ থেকে একটা বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হয়। প্রথম এটার সূচনা হয়েছিল আপনার 4টে ফ্যাকাল্টি থেকে, আরবি ভাষা এবং ইসলামিক থিওলজি এবং ইসলামিক আইন, এই কয়েকটা ফ্যাকাল্টি নিয়ে আজহার বিশ্ববিদ্যালয়ের সূচনা। এর পরবর্তীতে এখন উপযোগী অনুযায়ী আপনার যুগের সাথে তাল মিলিয়ে বিভিন্ন ফ্যাকাল্টি খোলা হয়েছে। আজহার বিশ্ববিদ্যালয়ে আপনার ধরতে গেলে জেনারেল এবং আমাদের ইসলামিক সব ফ্যাকাল্টি আছে এবং বিভিন্ন ছাত্ররা বিভিন্ন ফ্যাকাল্টিতে পড়ার জন্য ওইখানে যায়। আমরা সাধারণত মনে করি ওইখানে মাদ্রাসা ছাত্ররা যায়, কিন্তু ওইখানে স্কুলের ছাত্ররাও গিয়ে মেডিকেলে পড়ালেখার সুযোগ আছে। আপনার আজহার মেডিকেল আছে, আমাদের ইঞ্জিনিয়ারিং আছে, বিভিন্ন বিষয়ে পড়ালেখার সুযোগ আছে। আমি 2022 সালে ঢাকা দারুন আজহার থেকে আলিম পরীক্ষা দিয়েছি। আলিম পরীক্ষা দেওয়ার পরে আমার সাধারণত বাইরে যাওয়ার চিন্তা ভাবনা, তখন আমি বাইরে যখন যাওয়ার চিন্তা ভাবনা করছি তখন আমার আগে থেকে পাসপোর্ট করা ছিল। ওই পাসপোর্টটা সহকারে আমি আমার যত কাগজ লাগে ওখানে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন ধরনের কাগজ দেখি, ওইরকম অনুযায়ী আমি প্রথমে ইরাক ট্রাই করছি। ইরাকের জন্য আমার কাগজ লাগছে হলো আপনার দাখিল আলিমের সার্টিফিকেট, এগুলোর অনুবাদ কপি এবং আমার মাদ্রাসা থেকে প্রশংসাপত্র আর তাজকিয়া মানে আপনার প্রশংসাপত্র দেয় কোনো 2জন বড় বড় ব্যক্তি থেকে 4 তারিখ সার্টিফিকেট, ওগুলো নেওয়ার পর ওগুলো নিয়ে আমি ওই ইরাকের আবেদন সেন্টারে গিয়ে আমাদের বিভিন্ন ভাইয়ের আবেদন করে, ওইরকম আমার এক পরিচিত ভাই ছিল চট্টগ্রাম ইউনিভার্সিটির, ওনার মাধ্যমে আমি আবেদনটা করছিলাম। আবেদনটা করার পরে আলহামদুলিল্লাহ আমি অপেক্ষা করছি কোনো মেইল আসে কিনা, আমি কি আসলে আল্লাহ তাআলা আমাকে কবুল করেন কিনা, আমি এই চিন্তায় আমি এসেছিলাম। এরপরে দেখি আলহামদুলিল্লাহ 1 বা 1.5 মাস পরে আমাকে মেইল দিয়েছে ইন্টারভিউর জন্য। হ্যাঁ, ইরাক থেকে, তাও 2 দিন বা 1 দিন আগে মেইল দিয়েছে অমুক তারিখ আপনার। আমার ইন্টারভিউটা হয়েছিল দুপুর 2টা বা 3টার দিকে, তখন অনলাইনে, ওটা ইরাকেরটা সাধারণত অনলাইনে হয়। তো অনলাইনে আমি দুপুরের নামাজের পর থেকে মানে আমার নিজের ভিতরে একটা বই ছিল, আমি আসলে কি পারবো কি না, কী জিগাই। তখন আমি ওই অনুযায়ী প্রিপারেশন নিয়ে আল্লাহর উপর ভরসা করে আমি ওই সময় জুম মিটিংয়ে উপস্থিত ছিলাম। ওই সময় আমাদের বাংলাদেশের অনেক বাইরে ছিল এবং বিভিন্ন দেশের একসাথে নিয়েছিল আমাদের। ওই ইন্টারভিউতে আমার প্রথমে প্রশ্ন করা হয়েছিল আমার নাম এবং ঠিকানা, আমি কেন ইরাক যেতে চাই, মানে এক প্রকার আপনার পরিচয়টা এবং আপনার কী জন্য আপনি বাইরে পড়ালেখা করতে চান ওই জিনিসটা ওরা চাই। কোন ভাষা? আরবি ভাষায়। তখন আমি ওটা উপস্থাপন করছি এবং আমার তেলাওয়াত দেখছি। তারপর ওরা এরপরে সিলেক্টেড করছে আলহামদুলিল্লাহ। এরপরে আমার জানাইবে বলছে, কিন্তু ওই সময় বলে না যে আপনি সিলেক্টেড, এটা ওই সময় বলা হয় নাই, তখন জানাবে বলছি। এরপরে আলহামদুলিল্লাহ প্রায় 1 বা 2 সপ্তাহ পর আমার ভিসার জন্য ওরা লিস্ট ফোকাস করছে। তখন আমি এরপরে যখন ওরা বিশাল লিস্ট দিয়েছে তখন আবার অন্য জায়গায় আবেদন শুরু হয়েছে, সৌদি আরব এবং মিশর। ওই সময় আমি আবার সৌদি আরব আবেদন করছি, মিশর আবেদন করছি একসাথে, একই প্রসেসে। কিন্তু ওইখানে আরবের মধ্যে বিশ্ববিদ্যালয় একই মানে কাগজ একইগুলো দেখে ওই এই সাধারণত এই কাগজগুলো আমি জমা দিয়েছি। তখন সাবমিট করার পর তখন আমার সৌদি আরব কিনগুলো বেলে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছিলেন এবং আল আজহারে যাওয়ার সুযোগ হয়েছিল। আজহারে যাওয়ার বিশেষ সুযোগটা হলো আমার দারুণাদাদ একজন ভাই ছিল, বাইজিদ। আমি ওনার সাথে পরামর্শ, উনি বলছে তুমি যদি অন্য জায়গায় যেতে চাও, মানে আমার যখন এই 3টা ইউনিভার্সিটি যখন আল্লাহ তাআলা আমার কবুল করছেন তখন উনি বলতেছে আমি মনে করি এলমের জন্য পড়ালেখার জন্য আজহারে আসাটাই বেটার। তখন আমি আজহারে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি 12ই অক্টোবর 2023 আমি মিশরে উদ্দেশ্যে রওনা দিই। তখন আমার ওই সময় এমনটা ছিল, আমি যখন মিশর যাচ্ছি তখন আমি একেবারে নতুন, মিশর আমার কেউ নাই, আর আমি যাচ্ছি কেন, মানে অন্যান্য ইউনিভার্সিটি ফেলাই অন্যান্য ইউনিভার্সিটিতে আমার আরও সুযোগ সুবিধা বেশি ছিল আজহারের চাইতে, কিন্তু আমি ওইখানে যাচ্ছি। তবে ওই ভাই বলছিল তুমি যদি পড়ালেখার জন্য যাও তাহলে তুমি মিশরে আসো। তখন আমি ওই কথার উপরে ভিত্তি করে আমি মিশর যাওয়া সিদ্ধান্ত নিয়ে এবং মিশর গেছি। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। আমি মিশরে এখন অনার্স 2য় বর্ষে আছি, ইসলামিক থিওলজি উসুলউদ্দিন, এবং আরও বাকি আমার অনার্সের আরও 4 সেমিস্টার বাকি, আরও 2 বর্ষ আর কি পড়াশোনা শেষ করে আপনি যদি ওইখানে থাকতে চান ওটা একটু কষ্টকর, মানে অনেকে থাকে মানে ওটা কর্মক্ষেত্রে, কিন্তু সাধারণত ছাত্রদের ওদের নিয়মটা হলো ওইখানে পড়ালেখা শেষ করে নিজেদের দেশে চলে আসা। কিন্তু থাকতে চাইলে ওটা হলো আপনার ব্যক্তিগত, এটা কিন্তু ভার্সিটিগত বা কোনো
সম্পর্ক নাই, সরকার হেল্প করে না, এটা নিজের খুঁজে নিতে হয়, নিজের কর্মস্থল। এটা সামনে সাধারণত আপনার জানুয়ারি থেকে এপ্রিলের এই সময়ের মধ্যে শুরু হওয়ার সম্ভাবনা বেশি। সাধারণত ওদের কোনো নির্দিষ্ট টাইম থাকে না, কিন্তু এই টাইমে বেশি ফোকাস করে। আজাহারেও এই টাইমে ফোকাস করার সম্ভাবনা বেশি, কিন্তু ওইখানে যেতে হলে আপনার কাগজগুলো আগে থেকে গুছিয়ে রাখতে হবে। কারণ আজাহারে সাধারণত সময় দেয় হলো আপনার 2 দিন 3 দিন বা 1 সপ্তাহ। অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় আজাহারের সময়টা একটু কম দেয় আবেদনের। এক্ষেত্রে আপনার আগে কাগজ গুছিয়ে রাখতে হবে। কাগজ গুছাইতে হবে। আমাদের কী প্রথমত লাগবে হলো আপনার পাসপোর্ট লাগবে, এবং আলিম, দাখিল, এই 2টা সার্টিফিকেট লাগবে। এই 2টা সার্টিফিকেটকে আপনি আবার অনুবাদ করবেন। অনুবাদ কপি সহকারে মাদ্রাসা বোর্ড, আরবিতে অনুবাদ করতে হবে, এবং মাদ্রাসা বোর্ডে গিয়ে এগুলা সত্যায়িত করতে হবে। মাদ্রাসা বোর্ড থেকে সত্যায়িত করার পরে আপনার ওইখান থেকে শিক্ষা মন্ত্রণালয়ে সত্যায়িত করবেন। এরপরে ওগুলো নিতে হবে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে। তারপরে আপনার আনুষঙ্গিক আর কিছু কাগজ লাগবে, সেগুলো হলো আপনার জন্ম নিবন্ধন এবং আপনার তাজকিয়া বলতে যে কোনো বড় বড় 2জন ব্যক্তিত্ব মানুষের স্কলারের লিখিত আপনার একটা চারিতারিখ সনদ, প্রশংসাপত্র, এগুলো নিয়ে আপনি রেডি থাকবেন। যখন ওরা ফোকাস করবে ওই সময় আর মেডিকেল এবং পুলিশ ক্লিয়ারেন্স, এগুলো সবগুলো অনুবাদ কপি লাগবে। অনুবাদ কপি আর সার্টিফিকেট ছাড়া আর আনুষঙ্গিক যেগুলো আছে সবগুলো আইন মন্ত্রণালয় থেকে আবার সত্যায়িত করা লাগবে। এগুলো করার পরে আপনি ওরা যদি অ্যাপ্লিকেশনের জন্য মেইল সার্কুলার দেয়, সাধারণত আমাদের বাংলাদেশ এখানে মিশর এম্বাসি আছে, এম্বাসির পেজ থেকে ছাড়া হয় ওটা। তখন ওইভাবে ওরা নিয়মকানুন ওরা আবার, কিন্তু প্রতি বছর একটু নিয়মকানুন এদিক সেদিক পরিবর্তন হয়, নতুন যোজন বিয়োজন হয়। তখন ওরা ওই নিয়মটা দেখে আমরা বা যারা আবেদন করবে প্রার্থীরা এইভাবেই আবেদন করবে। আবেদন করার পর সাধারণত এই 1 মাস বা 2 মাস বা আপনার হতে পারে আবার 1-2 সপ্তাহের মধ্যে ওরা ডিক্লেয়ার দিয়ে দেয় কবে বাই হবে। বা মাঝে মধ্যে পরীক্ষা হয়, মাঝে মধ্যে পরীক্ষা হয় না। সাধারণত আমাদের গতবার যারা গেছে তাদের পরীক্ষা হয় না, এর আগের বার যারা গেছে তাদের পরীক্ষা হয়েছে। আবার এর আগে যারা গেছিলো আমাদের বড় ভাইরা, তখন একেবারে আমাদের ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে লিখিত আকারে পরীক্ষা হইতো, ওইভাবে যাওয়া হয়। এখন ইসলামী ফাউন্ডেশনের ওইখানে পরীক্ষা নেওয়ার বা ওই রকম কোনো সম্পর্ক নাই, কিন্তু এটা হলো এখন সম্পূর্ণ আমাদের এম্বাসির উপরে। এম্বাসিরা ওই আপনার কাগজপত্র যাচাই করে, এবং তারপরে ওই মিশর এম্বাসিতে পাঠালে মিশর এম্বাসিটা ভার্সিটিতে পাঠায়। সাধারণত প্রতি বছর কতজন নেয়? প্রতি বছর সরকারিভাবে 11 জন নেই। 11 জন বলতে 10 জনের লিমিট থাকে। ওয়েটিং লিস্ট থেকে মন চাইলে ওরা 1 জন নেই না। গতবার 11 জন গেছিলো পরীক্ষায়। সাধারণত আমাদের পুরো বাংলাদেশ থেকে তো ছাত্ররা অংশগ্রহণ করে। এটা এক সময় এক মানে প্রায় আপনার 200 উপরে হয়ে যায়, 1000ও হতে পারে আবেদন। মানে আবেদন হলো আপনার পুরো বাংলাদেশ থেকে দেয়, নির্দিষ্ট সংখ্যা জানা থাকে না। আজাহারটা সাধারণত আজাহার থেকে যারা গ্র্যাজুয়েশন শেষ করে বা পড়ালেখা শেষ করে তারা ওই নামটাই লাগায়। ওটা হলো একটা লগো, মানে আপনি কোন ইউনিভার্সিটিতে করছেন ওটার একটা আপনার উপাধি। এটা এমনি বলতে যারা সাধারণত আজহার থেকে পড়ালেখা শেষ করে তারা এটা লাগায়। এটা কোনো নিয়ম বা আপনার লাগাইতে হবে এমনও না লাগাইলেও চলবে। আমাদের এখানে তো আছে অনেকে যারা মদিনা থেকে পড়ে তারা মাদানি লাগায়, যারা মক্কা থেকে তারা মাক্কি লাগায়, যারা আল কাসিমি ইউনিভার্সিটি থেকে পড়ে তারা কাসিমি লাগায়। যেখান থেকে আপনি শেষ করছেন আপনি সেটা একটু লগ অফ হিসেবে লাগান। যারা যেতে চায় তাদের জন্য পরামর্শ হলো আরবি ভাষা একটু চর্চা করা। কারণ আমাদের আজহারে এবং আরবি, মানে আপনি সৌদি আরব বা ইরাক বা মধ্যপ্রাচ্যে যেগুলো দেশ আছে ওইগুলোতে যদি যেতে চান আপনার আরবি ভাষাটা একটু জানতে হবে এবং আরবিটা বুঝতে হবে। কারণ এখানে আপনার ক্লাসটা হয় আরবির উপরে। আর আপনার যদি পরীক্ষা হয়, ওটা পরীক্ষা হয় বলতে এটা ওদের নির্দিষ্ট কোনো নিয়ম নাই। মানে মন চাইলে আপনার এবছর পরীক্ষা নিলেও আগামী বছর নিল না, এটা হলো সম্পূর্ণ ওদের হাতে। তো যদি পরীক্ষা হয় আপনার পরীক্ষা নেবে ও বাইবে আরবিতে। এই জন্য আরবিটা একটু মানে নিজের মধ্যে আয়ত্ত করা, আরবিটা যদি ভালো মতো জানা থাকে তাহলে আর আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা রেখে ও দোয়া করতে থাকলে আল্লাহ হয়তো কবুল করবে ইনশাল্লাহ। আমরা আজহার থেকে যে সার্টিফিকেটগুলো অর্জন করে আসি বা বাইরের দেশ থেকে আমরা ছাত্ররা যে সার্টিফিকেটগুলো অর্জন করে দেশে ফিরি, আমাদের সার্টিফিকেটগুলো সাধারণত আমাদের বাংলাদেশে গ্রহণ করা হয় না। কিন্তু গত 1 বছর আগে বা 2 বছর আগে আমাদের আরবি বিশ্ববিদ্যালয়টাকে ডিক্লেয়ার দিয়েছে ওদের একটা মান দিবে, মানে আরবি বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট গ্রহণ করবে। এক্ষেত্রে আপনার মান দিবে হলো ফাজিলের মান, ডিগ্রির। কিন্তু আমরা ওইখান থেকে করো আসবে অনার্স, এখানে দিব হলো আপনাকে ডিগ্রির। তো এইভাবে আমাদেরকে বৈষম্যর শিকার হতে হচ্ছে। এটা নিয়ে আমরা সরকারের কাছে আবেদন করা হয়েছে অনেকে অতীতে, এখনও করতেছি। আমরা যদি আল্লাহ কবুল করে, মানে সরকারের যদি আমাদের প্রতি বা আমরা দেশের সম্পত্তি হিসাবে যদি আমাদেরকে দেখেন, তাহলে ওরা আশা করি আমাদের এই সমস্যাটা সমাধান করবেন।
সমস্যার কারণে আমরা ওইখান থেকে দেশে ফিরে সরকারি চাকরির ক্ষেত্রে বা সরকারি নিবন্ধনের ক্ষেত্রে আমাদের একটু বৈষম্যের শিকার হতে হয়। যেমন আপনার সাধারণত ওরা অ্যালাউ করে হলো আপনার এই দেশের সার্টিফিকেট। আপনি একজন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র থাকতে আমরা দেশীয় সার্টিফিকেট থাকতে আপনি বাইরের দেশের ওটার তো গুরুত্ব কম দেওয়া হয়, এরকমই আর কি। যেমন আমরা ওইখান থেকে আছে ডাইরেক্ট ওই সার্টিফিকেট নিয়ে বিসিএস দেওয়া যাবে না বা ওই রকম। নিবন্ধনের ক্ষেত্রে এখন শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে ওটা নাকি গ্রহণযোগ্য হবে, কিন্তু ওই মোয়াদালা করলে মানে সমমান নেওয়ার পর ওটা শিক্ষক নিবন্ধন দেওয়া যাবে। এছাড়া অন্য জায়গায় এটা গ্রহণ করা হয় না সাধারণত।